আসসালামু আলাইকুম। বিনিয়োগ ইন বিডি স্টকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে মার্কেটে আমাদের যে ঘটনা ঘটলো, দেখা গেল যে মার্কেট অনেক নিচে নামার পর মার্কেট কিন্তু উঠলো এবং মার্কেটের এই যে একটা রিভার্সাল, এই যে মানে বায়ার অ্যাক্টিভ, এই জিনিসটা আসলে একটা ভালো জিনিস এবং যে কারণেই আমি আজকে একটা ভিডিও বানানোর জন্য আসলাম। কারণ আমি দেখলাম যে গত কয়েকদিন মার্কেট লাল অবস্থায় থাকা অবস্থায় আসলে মার্কেট নিয়ে বলার মতো তেমন কিচ্ছু না। প্রতিদিন বেকার ভিডিও বানানোর চেয়ে আমি মনে করি আপনাদেরকে ভালো কন্টেন্ট বা 2-4 দিন পরে যদি ভালো জিনিস দিতে পারি সেটা হচ্ছে ভালো জিনিস। তো এটা হচ্ছে আমার মেইন টার্গেট থাকে। তো গত কয়েকদিনে আমরা যদি মার্কেট দেখি, দেখুন আজকে মার্কেটে কি হলো প্রথমে সেটা জানাই। যে আজকে 101টা বাড়ছে, 249টা নামছে, মানে এখনো লাল আছে মার্কেট, কিন্তু এখনো -18। এক সময় কিন্তু -55-র মতো ছিল, -55 থেকে -18-তে আসছে এবং -2-এ ছিল মনে হয় একবার, এরপর আবার লাস্ট মুহূর্তে নেমে গেছে কিছু একটা কারণে। এই যে এখানে এখানে -2 হয়েছিল দেখলাম, এরপরে এক টানে নেমে গেছে। আমি জানি না, হয়তো বড় কিছু সেল আসছে। বাট যদি খেয়াল করেন দেখবেন যে টপ সেক্টর বাই গেইনারে আমাদের ফার্মাসিউটিক্যাল আছে, টেক্সটাইল আছে, ইঞ্জিনিয়ারিং, ফুড এন্ড এগুলো আছে। একইভাবে ভ্যালু যেগুলোতে ইঞ্জিনিয়ারিং অনেক ঢুকছে, ফার্মাসিউটিক্যালে ঢুকছে, ব্যাংকে ঢুকছে, টেক্সটাইলে ঢুকছে, এগুলো নিয়মিতই আছে, এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা, এখন মার্কেট নিয়ে আলোচনা যদি করি, দেখুন আমি জানি আপনারা এটা প্রথমেই ক্লিয়ার করে রাখি, অনেকে হয়তো আমার উপর রাগ করতে পারেন বা মন খারাপ করতে পারেন যে ভাই আপনি তো এই ক্যান্ডেলে বলছিলেন যে মার্কেট ভালো হওয়ার চান্স আছে। সত্য, এই ক্যান্ডেলে এটা আমার কাছে মনে হয়েছিল মার্কেট এই পর্যায়ে অ্যানালাইসিস করে, এবং এই যে বক্স আঁকছিলাম এই বক্সে আমার কাছে মনে হয়েছিল যেহেতু এই বক্সের নিচে যাচ্ছে না, এবং আরো কিছু কারণে আমার কাছে মনে হচ্ছিল যে এইখান থেকে মার্কেট বাড়ার একটা চান্স দিছিল। কিন্তু সবসময় যে আমাদের কথা হয় হবে না, এটাই হচ্ছে প্রমাণ। সবসময় যে আমরা অ্যানালিস্ট যা বলবো তা যে মার্কেটে হবে না, এটাই হচ্ছে এখানে একটা প্রমাণ যে আমাদের কোনো কথায় আপনি জানি অন্ধভাবে বিশ্বাস করবেন না। আমাদের প্রত্যেকটা কথা আমরা যেরকম অ্যানালাইসিস করে বলি, আপনি আপনার বিবেক বুদ্ধি লজিক দিয়ে অ্যানালাইসিস করবেন। এখানে কিন্তু ফাইনাল বলতে কোনো কথা নাই। আমি যেটা বলছি সেটা যদি 100% হয়ে যেত, আমি যাই বলতাম সেটা যদি 100% হয়ে যেত, তাইলে তো ভাই আমি বাংলাদেশে থাকতামই না। এই জিনিসটা আপনি বোঝার চেষ্টা করেন। তাইলে তো আমাকে আমেরিকার প্রেসিডেন্ট এসে ধরে নিয়ে যেত, রাশিয়ার প্রেসিডেন্ট ধরে নিয়ে যেত, চায়নার প্রেসিডেন্ট ধরে নিয়ে যেত, যে ভাই তুই যাই বলস সেইটাই হয়, তো তুই আমাদের দেশের ভবিষ্যৎ বল, বাস্তবতা। তো এই জিনিসটা আপনারা অনেক মানে সত্য কথা বললে বলবো যে অনেক মূর্খ মানুষ আছেন এখানে যারা এই জিনিসটা বুঝতেই চান না, যাদের কথা হচ্ছে যে অ্যানালিসিস লাগলে খুশি, তুই দেশ ভাই ভালো করছিস, আর অ্যানালিসিস ভুল করলেই তুই খারাপ, তুই নষ্ট। যাই হোক, এই জিনিসটা মাথায় রেখেই ভিডিও দেখবেন। যাদের এই জিনিসগুলো ভালো লাগবে না তারা ভিডিও কেন দেখেন? তাদের তো ভিডিও দেখার দরকার নাই। ভিডিও দেখতে আসছেন মানে আপনার নতুন কিছু জানার ইচ্ছা। তো প্রথমেই জানিয়ে রাখি যে হ্যাঁ, এখান থেকে আমার কাছে মনে হয়েছিল, বাট একটা জিনিস কিন্তু আমি গত 5 কি 10 ভিডিও থেকে দেখে আসছি। গত আমার মনে হয় 7, 8, 10টা ভিডিওতে প্রতিবার আপনি ঢুকলেই দেখবেন আমার এই চ্যানেল যখন শুরু করে ভিডিওতে এই উপরে হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ব্রেকআউট করার পর নিচে কিন্তু এই জোনটা আমার প্রতিবার আগা ছিল। প্রতিটা জায়গায় আপনি দেখবেন এই জোনটা, আপনি ক্লিক করেন বা এখানে খেয়াল করেন 5000 থেকে 4090 আমার আঁকা। এই কথাটা আমি এইখানেও একটা ভিডিও যখন বানাই তখন বারবার বলছিলাম যে আমার ইচ্ছা এই জোনে গিয়ে যেন মার্কেটটা রিভার্স করে, কারণ এই জোনটা মার্কেটের অনেক স্ট্রং একটা সাপোর্ট জোন। আপনি যদি দেখেন এইখানেও দেখেন মার্কেট এখানে কয়েকটা ক্যান্ডেল বানাইছে, অনেকগুলো ক্যান্ডেল। এইখানেও দেখেন এই জোনটা যদি আমি এইদিকে আরো বড় করি তাহলে এই দেখেন এইখানে কিন্তু অনেক বড় সাপোর্ট। আবার আরো গেলে আপনি পিছন দিকে অনেক জায়গা পাবেন যে এখানে মার্কেট এই জায়গা থেকে ঘুরে আসছে, এই জায়গায় অনেক ক্যান্ডেল করছে, এটা একটা স্ট্রং সাপোর্ট জোন। এখানে আপনি যদি দেখেন ওটার সময় এখানে অনেক সময় নিছে, এখানে সময় নিছে, এখানে যদি দেখেন এখানে সময় নিছে, এগুলো প্রত্যেক জায়গায় পাবে। এই জোনটা আমার মতে খুবই স্ট্রং একটা ভালো ফান্ডামেন্টাল মানে স্ট্রং জোন, যেখান থেকে সাপোর্ট নেওয়া উচিত এবং আসলে এইখানে হয়েছে। এবং আমি মনে করি একটা কথা আমরা মার্কেটে টেকনিক্যাল অ্যানালিসিসে বলি যে কিছু সার্টেন জোন আছে, বুঝছেন, মার্কেটের সূচকের কিছু সার্টেন জোন আছে, ওই জোন থেকে যদি মার্কেটটা উঠে আসে তাহলে ওই সময়টারে বলতে পারেন বা ওইটারে বলতে পারেন যে পুরো পুনরুজ্জীবিত হওয়া, নতুন মরা থেকে আবার ফিরে আসে এবং নতুন শক্তি নিয়ে ফিরে আসা, এবং পুরা ফুল শক্তি নিয়ে ফিরে আসতে হলে এই জোন থেকে ফিরে আসতে হবে। এই যে 5000-এর নিচে 4900 থেকে এই জোন থেকে যখন ফিরে আসবে তখন তার মানে ফুল শক্তি ফুল ফোর্সটা পাবে, যেটা আশা করি এখন হয়েছে। এখানে কয়দিন সাপোর্ট নিছিল, নিয়ে আসলে পারেনি, কারণ দিন শেষে স্মার্ট মানির কাছে হার মানতেই হয়। প্লাস যেভাবে খারাপ নিউজ চারিদিকে আসছে এতে বুঝেই গেছে যে মার্কেটে ধরে রাখা কঠিন। তো ওরাও চায় যে মার্কেট নিচে যাক, নিচে গেলেই তো আপনি সেল দিবেন। ভালো করে তাকায় দেখেন, যখন মার্কেট নিচে যায় তখনই আনোয়ার গ্যালভানিজিং এর মতো যাদের কোনো মৌলভিত্তি নাই, ফান্ডামেন্টাল নাই, এসব স্টক কিন্তু বাড়ে। এর কারণটা কি? যাতে আপনি ভালো স্টক সেল দিয়ে ওই স্টকে যান, কারণ লুপ তো আমাদের মাঝে আছে, মানুষ মাত্রই লুপ লালসায় ভরা। আপনি আপনার ভালো স্টক যেটা 1 টাকা 2 টাকা কমছে কিন্তু আপনি ওইটা সেল দিয়ে ওই আনোয়ার গ্যালভানাইজিং বা অন্যগুলা যে স্টক আছে আপনি হাক্কানি পাল ওইগুলো ধরার জন্য ছুটতেছেন কেন? কারণ ভাই ওইগুলো তো বাড়তেছে, লাল মার্কেটে ওইগুলো বাড়তেছে, আমার ওইগুলো ধরতে হবে, কিন্তু ওইগুলোর কিন্তু ফান্ডামেন্টাল অবস্থা খুব বাজে। এমন না যে আমি বলতেছি আপনারা শুধু ফান্ডামেন্টাল দেখেই কিনেন,
ফান্ডামেন্টাল তো অনেক স্টক আছে, কিন্তু মানে খারাপ স্টকের মাঝে তো আপনার মিনিমাম একটা ফান্ডামেন্টাল দেখতে হবে। একেবারে ফান্ডামেন্টাল নাই, ইপিএস নেগেটিভ, ডিভিডেন্ড নাই, জেডে চলে গেছে, ওই স্টকে তো এন্ট্রি নিয়ে লাভ নাই। যেমন দেখেন এখন ফার্স্ট ব্যাংকের যে অবস্থা রইল, ইপিএস নেগেটিভ, সবাই জানে আগের সরকারে লুটে পুটে খেয়ে চলে গেছে। ব্যাংকের টাকা মানুষের দেওয়ার মতো টাকা নেই। মানুষ, আমার নিজের চোখে দেখছি মানুষকে টাকা পাচ্ছে না। এক্সিম ব্যাংক বলেন, আপনি ইউনিয়ন ব্যাংক, জিআইবি বলেন, আপনি ফার্স্ট সিকিউরিটি বলেন, এসআইবি বলেন, মানুষ টাকা পায়নি। আমার নিজের চোখে মানুষের দেখছি বেউস হয়ে পড়তে, টাকা পায়নি। তো এই ব্যাংকগুলা এরপর এত কথা, এক বছর থেকে এগুলো নিউজ শুনে আসতেন আপনার, এরপর আপনারা ধরে রাখছেন। এটা তো এগুলো একটু বোঝার জিনিস। এগুলা ব্যাংক আমারও ছিল, কিন্তু আমি বের হয়ে আসছি অনেক। গত বছর আমি যখন সরকার বদলে এরপর যখন আপ হয়, তখন আমি বলছি আল্লাহ মাফ করো, এগুলোতে বের হয়ে যাই। কারণ আমি ইন্টারনাল খবর আমি অনেক কিছু পাইছি যে এগুলো ব্যাংকের ভিতর পুরা খালি। আর যারা মানুষের টাকা দিতেছে না, দেখেন মানুষ, আপনি এক তো টাকা পাচ্ছেন না, আপনারা টাকা দেওয়ার মতো তার কাছে টাকা নেই, আমানতকারী টাকা দেওয়ার মতো টাকা নেই। আবার নতুন অ্যাকাউন্ট তো কেউ খুলবে না, তাহলে নতুন টাকাও আসবে না, পুরান টাকা নাই, নতুন টাকা আসবে না, ব্যাংক বিজনেস চালাবে কিভাবে? ব্যাংকের মানুষের বেতন দেওয়ারই তো টাকা নেই। এই অবস্থায় ব্যাংকের অবস্থা যে মানে শূন্যের কোটায় যাবে, এটা বাস্তব। বরং আমি বলবো অনেক লেটে গেছে। আমি এক্সপেক্ট করছিলাম আরো 7-8 মাস আগে এটার অবস্থা খারাপ হয়ে যাবে, এগুলো বন্ধ হয়ে যাবে। তবুও মোটামুটি বাংলাদেশ কিছু টাকা ছাপাইছে, আর কিছু এই সেই হ্যান ত্যান করে করে লোন টোন এনে এনে কোনো মতে, মানে কোনো মতে জুড়া তালি দিয়ে চালাইছে। বাট আসলে তো মানে গত সরকারের আমলে যা করছে, এরপর আসলে এইগুলা ব্যাংক কি চলারই কথা না। আর এক একটা ব্যাংকের শ শাখা, আপনার নর্মাল ফালতু বাজারে দেখা যায় 20টা শাখা, 20টা ব্যাংক হয়ে গেছে, যেখানে এত ব্যাংক হওয়ার কথাই না। ব্যাংকও বেশি, প্রতিটা ব্যাংকের শাখাও বেশি, এদের যত শাখা বেশি, অত কর্মচারী বেশি, অত খরচ বেশি। ব্যাংকের একটা রমরমা ব্যবসা গেছে এই গত 10 বছর। এই রমরমা ব্যবসাটা বন্ধ হওয়া জরুরি। এবং যেটা বন্ধ হওয়ার ক্ষেত্রে বাসটা খাইছে কি, আমরা বিনিয়োগ করি। হ্যাঁ, যেটা বিনিয়োগকারী আসলে দিন শেষে এইটাই ঘটে। শেয়ার মার্কেটে, আমরা বাংলাদেশ শেয়ার মার্কেটে এইটাই ঘটে যে যেখানে এই যে মারামারি হোক, রক্ত ঝরে বিনিয়োগকারী। দেখ, এগুলা কথা বলে লাভ নেই, এগুলা তো আমার ভিডিও কেউ দেখবে না, আর আমার কথায় মানে দেশ চলবে না, মার্কেট চলবে না। বাস্তবতা এখান থেকে যদি এখানে দেখেন, আজকে খুব সুন্দর 55 পয়েন্ট মাইনাস থেকে এরপর মার্কেটটা উঠছে। এবং আমি মোটামুটি যখন এখান থেকে মার্কেট নামে, তখন আমি আমার গ্রুপে বারবার বলছি যে যে স্টক বটমে আছে কিনেন। আমরা কিছু বটমের স্টক গ্রুপে দিয়েছিলাম, যেগুলো আসলে দেখা গেছে এই যে এইখান থেকে আপনি যদি বলেন 114 থেকে এই যে আসলো 932, মনে করেন 200 পয়েন্টের মতো মাইনাস। এই 200 পয়েন্টে দেখা গেছে যে আমাদের এক একটা স্টকের হতে 1-2 টাকা নামছে। কিন্তু এটাই তো বাস্তব, আপনি 200 পয়েন্ট টানা লাল দেখে আপনি আপনার 1-2 টাকা কমা স্টক ছেড়ে দিচ্ছেন। কিন্তু এটা তো ছাড়ার দরকার নেই, আপনার যে 10 টাকা কমার চান্স সেটা ছাড়েন। মাত্র 1 টাকা 2 টাকা কমবে, সেই স্টক ছেড়ে গেছে। অনেক ফান্ডামেন্টাল ভালো স্টক আসলে কমেই নেই ঠিক মতো, তাকায় দেখেন। আর সবচেয়ে বড় জিনিস কি, সূচক নামে কিভাবে, ডেক্স ফার্মা বেচলে, বিএসসি নামলে, ব্রাক ব্যাংক, ইসলামী ব্যাংক, আপনার ব্যাডবিসি, স্কোয়ার ফার্মা, এইগুলা যদি 1 টাকা 2 টাকা কমে, তাইলেই সূচক কিন্তু 2-4 পয়েন্ট 5 পয়েন্ট করে কমা শুরু করে। আর সেইটা দেখে আপনারা ভয় পেয়ে যে স্টক আপনার 10 টাকা কমলেও সূচকে কোনো এফেক্ট করে না, সেটা আপনারা সেল দিয়ে বসে থাকেন। এই যদি আপনাকে আমি ইন্ডেক্স মুভার দেখাইছি, ইন্ডেক্স আসলে নামাইছে কারা দেখেন, আল আরাফা ব্যাংক, এইগুলো কোনো ব্যাংক মানে জাতের ব্যাংক, পুরা নষ্ট, এভরিথিং ভিতরে নাই, দেখেন ভিতরে সব খালি। তো এই ব্যাংকগুলো যখন আল আরাফা ইসলাম ব্যাংক নামে, তো এইগুলো তো নামবেই, এগুলোর অবস্থা খারাপ। এবং দেখেন এটা একটু কমলেই, এটা আপনার 5% কমলে সূচক 2 পয়েন্ট মাইনাস, চিন্তা করেন। আর একই প্রান্তে আপনি যদি গিয়ে দেখেন, আপনার হল্ট হয়েছে কি সেন্ট্রাল ফার্মা, দেখেন তো এখানে সেন্ট্রাল ফার্মাকে পাবেন সূচক বাড়ানোর ক্ষেত্রে, বাস্তবতা দেখেন। তো এইগুলা ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে আপনি আপনার মানে সূচক যখন নামে, খারাপ স্টক গুলা খুব বেশি নামে, বা একটু বাজে, একটু এভারেজ স্টক খুব বেশি নেমে যায়। তাই বলে আপনি ভালো স্টক কেন সেল দিবেন? দেখেন ওয়ালটন তো পুরো ডাউন ট্রেন্ডে। আমাকে সেদিনও এক আপু জিজ্ঞেস করছিলেন, বারবার বলছি দেখেন ওয়ালটন পুরো ডাউন ট্রেন্ডের স্টক। ডাউন ট্রেন্ডের স্টকে আপনি কেন ঢুকবেন? আমি আপনাকে একটু দেখাই। আপনি ভালো আপ ট্রেন্ডের স্টকে ঢুকেন, যে স্টক নামতেছে সেটা কেন ঢুকে, মানে আমরা নিজেও ডাউন ট্রেন্ডের স্টকে ঢুকতে মানে ভয় পাই। তো নামার স্টকে আপনি কেন রিস্ক নিয়ে ঢুকবেন? ডাউন ট্রেন্ড বলতে কি আপনার আমি দেখাই, স্টকটা দেখেন, যদিও এটা উইকলি চার্ট, আর তবুও দেখেন ডাউন ট্রেন্ড বলতে কি বুঝাই, যে এই যে হাই হয়েছে এর উপরে, এরপরেটা এর উপরে যায় নাই, এরপরে যখন হচ্ছে এইটা ক্রস করতে পারে নাই, আবার এইটা ক্রস করে নাই, এইটা এসে ক্রস করে নাই, আবার নিচে নামে দেখেন এইটা এসে এইটাকে ক্রস করে নাই, এইটা থেকে যখন নামলো এই যে আপনার 733 থেকে, এরপর এইখানে একটা বেড়া ক্রস করে, মানে নামতেছি হালকা উঠে, কিন্তু আলটিমেটলি নামতেছে। এই ডাউন ট্রেন্ড স্টক কোন সময় ডাউন ট্রেন্ড শেষ, এগুলো কিন্তু বলা আসলেই মানে কঠিন। এর কোনো নির্দিষ্ট জায়গা নাই যে এখানে ডাউন ট্রেন্ড শেষ হবে। এটা নামবে, এই দেখেন প্রতিবার নামতে আছে। হয়তো হইতে পারে এখানে একটা বটম একেবারে এখানে এসে আটকাইছিল, এখানে এসে আটকাইতে পারে, তো এখান থেকে ঘুরতে পারে। তাছাড়া একটা আমরা জানি যে আপনার ওয়ালটন নামার আরেকটা কারণ হয়তো জানেন, যে ওয়ালটন কিন্তু তাদের
স্টকগুলা মানে পাবলিককে দিয়ে যাচ্ছে, তাদের ডিরেক্টর কিন্তু নিয়মিত স্টক সেল দেয় এবং পাবলিকের কাছে চলে যায়, এগুলো ঘুরায় পেঁচারে সেল দেয়, এগুলো ডাইরেক্টলি আপনারা শুনবেন না। ডিরেক্টর বলবে সে তার ডিরেক্টর কিন্তু তার ভাই, মা, বাপ, বউ, চাচা, চাচি সবাইকে গিফট শেয়ার দেয় এবং ওই চাচা, চাচি, মামা, ভাই, বোন ওই শেয়ারগুলো সেল দিয়ে দেয় মার্কেটে। ওইটা কিন্তু মার্কেটে জানায় না যে ডিরেক্টর ডাইরেক্ট সেল দিলে মার্কেট আমরা জানি, নিউজ জানি, কিন্তু এই যে ঘুরায় পেঁচাটা সেল দেয় ওইটা আমরা জানি না, এবং এর মাধ্যমে শেয়ারগুলো পাবলিককে দিয়ে আস্তে আস্তে কমায় এখন কিন্তু আমরা বাসের পথে। এর জন্য এইগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। দেখেন ওয়ালটনের একসময় 99% মনে ডিরেক্টর হোল্ডিং ছিল, আর আজকে আসছে কত 61%। এখানে যে আমি দেখি এখানে পাই কিনা। দেখেন এই লাস্ট তো অনেক আগের তো দেখাবে না, এখানে লাস্ট দেখাই দিয়েছে এটা কত 2024-এর নভেম্বরের 24-ও দেখেন 73% ডিরেক্টর। এরপর নামতে গেছে 99% ছিল আমার মনে হয় গত 2-3 বছর আগে। যাই হোক এগুলো একটা আপনারা দেখে নেবেন। এরপর দেখেন প্রিমিয়ার ব্যাংক নামছে, এগেইন প্রিমিয়ার ব্যাংকের অবস্থা খারাপ, সবকিছু নেগেটিভ এবং নেগেটিভ গুলাই মাইর খায় বেশি, ইপিএস নেগেটিভ, সব দিকে নেগেটিভ, ইপিএস 7 নেগেটিভ। তো এইগুলা ব্যাংক এর জন্য বের হয়ে যাওয়াটা আগেই উচিত ছিল। এখন আর মানে বাস্তবতা হচ্ছে এখন এত নিচে আসছে, এই যে প্রিমিয়ার ব্যাংক, এবি ব্যাংক, এগুলো এত নিচে আসছে, এখন আপাতত আর সেল দেওয়া কি ঠিক কিনা আমি নিজে বুঝতেছি, আসলে সেল দিলে অনেক লস হয়ে যাবে। এর চেয়ে বরং মার্কেট এখন তো বাড়বে, হয়তো এখন না বাড়ে, 1 মাস পর, 2 মাস পর, 6 মাস পর তো বাড়বে, ওই বাড়ার সময় সেল দিয়ে বের হবেন। এবং ওই বাড়ার সময় আপনি একটা মাথায় রাখবেন যে এরকম নেগেটিভ জিনিসে একটু কম ঢুকবেন। দেখেন নেগেটিভ গুলো ডাবল হবে, নেগেটিভ গুলাও যখন স্মার্ট মানি খেলবে এই প্রিমিয়ার ব্যাংকে হয়তো 10 টাকা হয়ে যাবে, 20 টাকা হয়ে যাবে, অবিশ্বাস্য কিছু না, এগুলো সারা জীবনে ঘটে বাংলাদেশের মার্কেটে, এগুলো ঘটে এবং ঘটবে, এটা কেউ আটকাতে পারবে না। তো এগুলা ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে নেগেটিভ জিনিসে আপনি পোর্টফোলিও কম ঢুকাবেন। আপনি পজিটিভ ভালো ফান্ডামেন্টাল স্টক তো ডাবল হয়, ওইগুলোতে আপনার পোর্টফোলিওটা বেশি রাখেন। ফান্ডামেন্টাল বলতে আমি বলতেছি না একেবারে স্কোয়ার ফার্মে গিয়ে বসে থাকেন, এবারে স্টক যেগুলো আসলে মানুষ মোটামুটি ফান্ডামেন্টাল ভালো, মোটামুটি ইপিএস আছে, নেভ আছে, মোটামুটি সবকিছু আছে, কিন্তু মানুষ পুরোটা পাত্তা দিচ্ছে না, ওইরকম স্টক আপনি ঢুকতে হবে। আচ্ছা এনবিএল, ন্যাশনাল ব্যাংক, এগুলো দেখেন পুরো বাসের উপরে। তো এইগুলা নামে দেখেন এইটা অলরেডি মাটির নিচে চলে গেছে, তবুও 3% নামায় সে সূচকরে অলমোস্ট 1 নামাইছে। আর এইটা দেখেন যে স্টক আপনার কাজে লাগে নাই, দেখেন আইসিবি, ওরিয়ন ইনফু, এগেইন ওরিয়ন ইনফু দেখেন, এগুলো স্মার্ট মানি নিয়মিত খেলে, আমরা জানি, সবাই জানি 15 টাকা নেব নিয়মিত স্মার্ট মানি খেলে, ইপিএস মাত্র এত, স্টিল এটা 500, 700, 800, 900 ঘুরে আসে। তো এইগুলো স্টকে খুব সাবধান। খান খান বুঝছেন, আমি 2 জায়গায় দেখতে পারি না, কিন্তু ঠিক আছে খান নিয়েও খেলে, আমিও 2 একবার কিনছিলাম, কিন্তু খানও আপনি খেয়াল করেন, খান আমরা সবাই জানি খানের ইপিএস উল্টাপাল্টা দেয়, এগুলো আসলে বিশ্বাসযোগ্য না। খান, বিচেচারি, এআইএল এগুলোর উপর আসলে বেশিরভাগ বিনিয়োগকারী আসলে ভরসা নাই, এবং মোটামুটি সবাই জিজ্ঞেস করলে আমরা যতটুকু বুঝি যে এগুলো আসলে ইপিএস কতটুকু সত্যতা মানে বোঝা মুশকিল, কতটুকু সত্য ইপিএস দিয়ে জানা যায় না। এগুলো অলরেডি বাড়ায় 5 টাকা থেকে 10 টাকাতে অনেক উপরে গেছে, না মানে এগুলোর জন্য কোনো ব্যাপার না। কই থেকে গেছে দেখেন, এখানে যদি আপনি দেখেন এই স্টকটা এই জায়গায় ছিল 20 টাকায় ছিল 2023-এ, 20 টাকা থেকে চলে গেছে এত উপরে, কি এমন কোনো ভিত্তি নেই। এর জন্য খানের মতো স্টক থেকে এন্ট্রি নেওয়া থেকে আমি দূরে থাকি। যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে এই যে 65-র দিকে একটু সাপোর্ট পাবে, দেখতে পারেন। তো এখানে দেখেন এগুলাই নেগেটিভ, এগুলাই মার্কেটকে বেশি নামাইছে, সবগুলো স্টকই ফান্ডামেন্টাল। যদি অলিম্পিক দেখেন মাত্র 0.91% কমছে, কিন্তু এতে কিন্তু সূচক আধা পয়েন্ট কমে গেছে। এগুলো জিনিসই ঘটে। কিন্তু আইএফআইসি ব্যাংক, কিছু মরা ব্যাংক আছে নিয়মিত নামতেছে, মরা ব্যাংক আর মরা ফাইন্যান্স এগুলো নিয়মিত নামতেছে, কিছু বাজে কোম্পানি, তিতাস গ্যাস, মাইনাস ইপিএস, এগুলো থেকে একটু খেয়াল রাখতে হয় যে কোনটার অবস্থা বাজে। এবং এইগুলো নামে যে অ্যাক্টিভ ফাইন, এক ভাই 9 টাকায় কিনে আটকেছিলেন, আমি বারবার বলছি সেল দেন, ওনারে যত প্রায় আমার মেসেজ দিতেন যে ভাই গ্রুপে ঢুকবো, এটা একটু বলে দেন, আমি বলে দিতাম প্রতিবারই ভাই গ্রুপে ঢুকেন না ঢুকেন, আমি এগুলো বলে দিই যে ভাই 9 টাকায় সেল দিয়ে বেরো যান, মনে হয় না পারবে, বারবার বলছি যে, কিন্তু উনি এখনো হয়তো ধরে রাখছেন, 6 টাকায় চলে আসছে জেড এর কোম্পানি। তো জেড তো মারবেই, জেড থেকে একটু দূরে থাকেন। জেড বরং মানে কি বলবো, মানে জেড হয়তো একসময় বাড়বে, অফকোর্স এই মার্কেট সবই বাড়ে, কিন্তু হয় ওই সময়ের জন্য ওয়েট করবেন, নইলে কিনে মার্কেটের দিকে তাকাবেন না, কিনে বসে থাকেন। কিন্তু মানে প্রতিদিন আপনি কিনবেন আর আবার আশা করবেন লাভ করবে, জেডের ওই সময় না। আচ্ছা এখন গেল এই টপিকটা গেল, এখন দেখি আরেকটা জিনিস। এখন আমি মার্কেট নিয়ে আরেকটা জিনিস আপনাদের বলি একটু দেখার জন্য, যারা হয়তো কেউ বিরক্ত বোধ করতে পারেন, বাট মার্কেট নিয়ে একটু আপনাদেরকে আরো জানানো উচিত। দেখেন মার্কেট হচ্ছে এই যে লাল দাগ, এই যে আমার যে লাল দাগ, এই লাল দাগে এখন মার্কেট আছে, এই 4,967, এই লাল দাগ বরাবর। তো ধরেন এটা 5,000 সূচক। তো মার্কেট আপনি এই জগতে বা এই যুগে এই সময়ে দেখেন মার্কেট 5,000-এর নিচে কতটুকু সময় ছিল। এইটা তো 2010-এর আগ পর্যন্ত সারা দুনিয়া অন্যদিকে ছিল, 2010-এর পর দেশের অনেক চেঞ্জ আছে। এই এতটুকু সময় আমরা ছাড়তেই পারি, এতটুকু যদি সময় ছাড়ি তাহলে দেখেন এইখান থেকে যখন 5,000 উপরে গেল, আবার নেমে আসলো যে বড় একটা পতনের পর, 2009-10-এর বড় পতনের পর 5,000 নিচে গেছে, আবার উঠে গেছে, আবার 5,000-এর নিচে এখানে মনে করেন এটা ছিল 2012 থেকে এখানে 2014, 2 বছর 5,000 নিচে ছিল, এবং ওইগুলো কিন্তু আগের 2 বছর ছিল, এরপর আবার উঠে গেছে, আবার এখানে কিছু সময় নামছে, এখানে আবার নামে আমি দেখি 15 থেকে ধরেন এখানে 17,
আবার 2টা বছর ধরতে পারেন, 2 বছর 4 বছর মর্গান 5,000-এর নিচে ছিল। এরপরে কিন্তু মার্কেটকে 5,000-এর নিচে রাখা যাচ্ছেই না। দেখেন এইখানে এই যে 16 সালে মার্কেট উঠলো, উঠে কিন্তু অনেক দিন এখানের উপরে ছিল, অলমোস্ট 19 পর্যন্ত ছিল, এবং 19-এর পরও নামতো না যদি বড় করোনার মতো একটা বড় মহামারী না আসতো, যেটা মার্কেটে টেনে অনেক নিচে নামাইছে, যেটা হয়তো এখানে 4,600 4,300 থেকে ব্যাক করতো। কিন্তু করোনার কারণে আমার পরে দেখেন করোনার পর বড় একটা উত্থান হয়েছে, এবং এইখানে দেখেন 2020-এর পরই মার্কেট যে উঠছে, আর এর নিচে কিন্তু এই যে 2020 থেকে এখানে আমরা ধরি যে 2025, ভালো করে দেখেন 2025-এর আগে মার্কেট নামে নেই, এখানে তো হালকা নামছে, এটার বাদে যদি এখানে ধরি যে 2025-এর আগ পর্যন্ত মার্কেট 5,000 নিচে যাচ্ছেই না। তো এটা আমরা কি বুঝতে পারি, আর যত দিন যায় দেশের তো এখানে স্টক মার্কেটে নতুন কোম্পানি হেড হয়েছে, তো সূচক আরো বাড়ছে, অর্থনীতি বদলাচ্ছে, অর্থনীতি কিছু হইলো মানে আস্তে আস্তে বাড়তেছে, এতে সূচক কিন্তু মানে আগের জায়গায় যাওয়া যায় যে 5,000-এ চলে যাবে, 3,000 4,000 2,000 যাবে, এটা যাওয়া পসিবল না, কারণ কোম্পানিও তো অনেকগুলো এখন বাড়ছে, এবং কোম্পানি যদি বন্ধ না হয় না যায় এগুলো সুযোগ থাকবে। সেই হিসাবে দেখেন আপনার যদি হ্যাঁ ব্রেক্সিট ফ্লোর করে দেয় তাহলে কিন্তু নামতে পারে, কিন্তু এগুলো তো সব এখনো আটকানো। সেই হিসাবে মার্কেটকে 5,000-এর নিচে আসলে দেখবেন মার্কেট জীবনে অনেক কম সময় 5,000-এর নিচে ছিল, 5,000-এর নিচে মার্কেটে রাখা সম্ভবই না। এবং স্পেশালি এখন যখন নির্বাচন হবে, আবার নতুন সরকার আসবে, আবার নির্বাচন হইলে কি বাস্তবতা আপনি চিন্তা করেন। আমি কিন্তু শুধু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের এখানে করি না, আমি আসলে বাস্তব জিনিস আপনার সামনে তুলে ধরি। আমার চ্যানেলে সবসময় দেখবেন যে বড় বড় টার্ন, এই প্যাটার্ন ওই প্যাটার্ন, এই সুযোগ ওই সুযোগ ওইগুলো না বলে আমি ডাইরেক্টলি আপনাদের সোজা সাপটা কথা বলি, এবং প্রথম দিন থেকে আপনারা অনেকেই বলেন যে ভাই আপনি বাস্তব কথা বলেন, সত্যি কথা বলেন, এর জন্য ভালো লাগে। হয়তো আমি সেরা অ্যানালিস্ট না, আমি চাইও না সেরা হওয়ার, কিন্তু আমি বলি যে যেটা আমার কাছে মনের কাছে মনে হয় সঠিক সত্য, আমি ওটা জানি। তো এখানেও আমি বাস্তব কথা বলবো, যদি নির্বাচন হয়, যদি বাই চান্স বিএনপি আসে, এইটাই সম্ভাবনা বেশি, তাইলে আপনার কি মনে হয় দেশে কি নতুন টাকা আসবে না? যে কোনো সরকার আসলে এই দেশে কিন্তু নতুন টাকা এসে ঢুকবে, বাইরের দেশ থেকে বিনিয়োগকারীরা আসবে। এর চেয়ে বড় কথা কি, বিএনপির প্রচুর মানুষের ব্যবসায়ী আছে যারা টাকা ঢুকাবে। আচ্ছা, এর চেয়েও বড় কথা কি চিন্তা করেন, এই যে আওয়ামী লীগের যারা চলে গেছে দেশ ছেড়ে, তারা কি আপনার মনে হয় যে ওই টাকা বিদেশ নিয়ে পার্মানেন্ট রেখে আছে? ওদের তো গায়ে চুলকাইতেছে, তারা দেশ যখনই সরকার বদলাবে, বিএনপি আসবে, হাত মিলাবে, আবার এসে টাকা ঢুকাবে, আবার শেয়ার মার্কেটে আকাশি নিয়ে যাবে। এটা বাস্তবতা। এটা দেখেন 2009-এ এই জায়গায় সরকার বদলার পরই মনে আছে, 2010-এ আওয়ামী লীগ আসার পরই একটা সুযোগ করে দিয়েছিল। তো এই সেম একটা জিনিস এখন গোটা ইম্পসিবল না, যদি সঙ্গে সঙ্গেও না হয় আবার একটা হওয়ার চান্স আছে। এই জায়গায় দেখেন এগেইন সরকার বদলার পর একটা টান দিচ্ছে, সরকার তো বদলায় নেই, মানে সরকার তো সেমই ছিল, কিন্তু নির্বাচন যাই হয়েছে তখন তো আর যাই হয়েছে, কিন্তু এরপরে কিন্তু একটা বড় উত্থান দিচ্ছে। সেম জিনিসটা হইতে পারে এখন নির্বাচন হওয়ার পর আওয়ামী লীগের যারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে বাইরে চলে গেছে, তারাই আবার কয়েক হাজার কোটি টাকা দেশে ঢুকাবে। কারণ শেয়ার বাজারের চেয়ে ইজি ইনকাম তো দুনিয়ার কিচ্ছু নাই। বসে বসে দেখে দেখে আপনার যদি কয়েকশো কোটি টাকা থাকে তাহলে ইনভেস্ট করবেন, বসে বসে মাসে কয়েক কোটি টাকা ইনকাম করবেন। এর চেয়ে ইজি আরামের মানে কোনো মানে টাকা উৎপাদন করার কোনো জায়গা তো নাই। আর তার মাঝে আপনি যদি মামু, স্মার্ট মানি এদের সাথে হাত মিলান, আপনি কোটিপতি হলে এদের সাথে আপনার হাত থাকতেই পারে, এদের সাথে হাত মিলাই চলেন, তাহলে তো টাকাই টাকা। এরা সব আবার দেশে আসবে, কারণ বিলাসিতা করার জন্য টাকার দরকার, এবং মানে বিদেশে অনেক বড় বড় লাইফস্টাইল মেনটেন করতেছে, আবার দেশ থেকে টাকা নেবে, এখানে আবার শেয়ার বাজারে টাকা ঢুকবে। হয়তো তখন আপনি আমি আবার বাস খেতে পারি, ইম্পসিবল না, কিন্তু এই জায়গায় আমি বলি যে এর কারণে 5,000-এর নিচে মার্কেটে টাকা সম্ভবই হবে না। যে কারণে আপনারা যারা খুব টেনশন করেন, তাদের বিষয়ে আমি বলি, খুব টেনশন যারা ভয় করেন, টেনশনে আছেন ভাই কি হবে মার্কেট শেষ, তাদেরকে বলি ভাই সেল যদি করতে হইতো তাহলে এই উপরে এই যে এখানে আমি এখানেও কিন্তু বারবার আমি বলছিলাম, এই দুই জায়গায় আমি আমার পুরান ভিডিও দেখলে দেখবেন যে এই জায়গায় আমি বলছিলাম যে মনে হচ্ছে মার্কেট নামতে পারে। নিশ্চিত করে আমি কিছু বলি নাই, কারণ এই মার্কেটে নিশ্চিত করে কিছু বলা যায় না। এই জায়গায় আসার পর আমি একটু আরো ডাইরেক্ট করে বলি যে এইখানে যেরকম যে ফাইজলামিটা আমার সাথে করছে, এইখানে সেম ফাইজলামিটা করছে, এইখানে সেম ফাইজলামি করছে, তিনবার মার্কেট এক জায়গায় থেকে টান দিয়ে নামাইছে, এক জায়গায় থেকে টান দিয়ে এক জায়গায় টান দিয়ে নামাইছে, এবং এইটা হচ্ছে হেড এন্ড শোল্ডার যখন প্যাটার্ন ব্যাক করে। আমি সবার লাস্টে বলে দিই, যদিও মার্কেটে ডাইরেক্টলি সেল আমি বলতে পছন্দ করি না, বাট তখন আমি বলেছি মার্কেট এখন নামার চান্স খুব বেশি, আপনারা একটু বিরত থাকেন। আমি নিজেও তখন সব সেল দিয়ে পুরা অফ হয়ে গেছিলাম, কোনো নতুন বাই করি নাই। আমি এই আজকে এসে বাই করছি নতুন, আর সেদিন মনস্কুল করছিলাম, আর মানে কোনো বাইয়ে নাই, আমি কেনাকাটাতে নাই, মানে এত স্টপ করে নিজে রাখছি। গ্রুপেও বারবার আমার বলছি যে নতুন কিনেন না, নতুন কিনে একটু মার্কেট দেখেন, কিনলে অল্প কিনেন, কারণ অনেকে আছে কেনার জন্য পাগল, তাই একটা না করেও থাকা যায় না। বলছি ভাই অল্প কিনেন, আস্তে ধীরে দেখে শুনে কিনেন। তো দেখেন এইখানে যদি আপনি যদি এইখানেও সেল না দেন, এইখানেও সেকেন্ড টাইম সেল না দেন, থার্ড টাইম যেখানে নিশ্চিত সেল দেওয়া সেখানেও যদি সেল না দিয়ে থাকেন, তাহলে এই যে এত নিশ্চিত নিচে এসে এখানে আর সেল দরকার, এখান থেকে যদি মার্কেট নামে ধরলাম আরো 400 পয়েন্ট নামলো, এখানে গেল, তো কি হলো? এই 400 পয়েন্টে আপনার স্টক 1 টাকা 2 টাকা কমবে, 3 টাকা কমবে। এখন তো বাজে স্টক নিলে আপনারটা কমবে না। আর আবার যখন ভালো হবে তখনই দেখবেন এখান থেকে বুম করে উঠে গেছে। আপনি দেখেন এইখানে যে স্টকগুলো নিচে ছিল সেগুলো কি এখানে দাম বাড়ে নেই? আপনি যদি ধরলাম এখানে সেল, এখানে এসে ভাবছেন সেল দিচ্ছেন যারা,
মনে করেন এইখানে এসে সিমটেক্স এখানে 16 টাকা হয়েছে, সেল দিয়ে দিচ্ছেন, এখানে আসার পর সিমটেক্স 15 টাকা হয়েছে, 14.5 টাকা হয়েছে, এখন বাড়ার পর সিমটেক্স কই গেছে 30 টাকায়। তো আপনি যে শেষ মুহূর্তে সেল দিলেন, সেম জিনিস হচ্ছে দেখেন এইখানে আসার পর শেষ মুহূর্তে মনে আছে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ অনেক বড় সেল আসছে, এরপরে কিন্তু মার্কেট আস্তে আস্তে ঘুরার টাইম চলে আসছে, এখানেও শেষ সময় এখানে এসে শেষ যে সাপোর্ট নিচ্ছে এখানে সেল দিয়েন না। আমি বলতেছি না এখান থেকে মার্কেট বুম করে উঠে যাবে, মার্কেট এখান থেকে একটু হালকা উঠবে, আবার পতন করবে একটু, মানে হয়তো 2 দিন 4 দিন বাড়বে, 5 দিন বাড়বে, এরপর একটু নামবে, নেমে একটা সাপোর্ট নিয়ে ফাইনাল উঠাটা উঠবে আমার যা মনে হয়। হয়তো কিছু প্রফিট টেকার তো নিবেই, যে 2 দিন বাড়লে কিছু মানুষ আছে না ভাই সেল দে সেল দে সেল দে, তো এখান থেকে দেখা যায় সূচক বেড়ে হয়তো 100 পয়েন্ট বাড়লো, 200 পয়েন্ট বাড়লো, এরপর হয়তো আবার একটু নামবে, নেমে হয়তো এখান থেকে সাপোর্ট নিয়ে উঠবে, এটা হচ্ছে আন্দাজ করা যাচ্ছে। এবং এই প্যাটার্নটা হবে মনে করেন আমি যদি আপনাকে দেখাই, এবং এইখানে কি করবে আমি দেখেন এই আপনাদের জন্য এই মাত্র একে দেখাইলাম যে এইখান থেকে আমার মনে হয় ইলিয়েট ওয়েভের এ বি সি যে কারেকশন ওয়েভটা এইখানে হয়তো কমপ্লিট করছে। এই জোনটা শুধু দেখেন, এই জোনটা যদি ফিবোনাচি রিট্রেসমেন্ট, ফেয়ার গ্যাপ ভ্যালু বা ইলিয়েট ওয়েভ যে থিওরি আপনি অ্যাপ্লাই করেন সবগুলাই মোটামুটি এই যে 4000 5000 নিচে আসে, এই যে 4900 থেকে 4800 সামথিং, 800 না, আমি বলবো এই যে 4000 মেবি 850 থেকে 850 এর দিক থেকে যদি আমি বলি, এখানে হিসাব করছিলাম 850 এর দিক থেকে 4950 পর্যন্ত, এই যে 100 পয়েন্টের এই গ্যাপ, এইখান থেকে মার্কেট রিভার্সালের চান্স ছিল, এবং এখান থেকে যদি রিভার্স করে দেখেন এই ওয়েভ 3 এবিসি কমপ্লিট করার পর এখান থেকে মার্কেট উঠবে, এবং উঠার পর হয়তো একটু আপ ডাউন করবে, টানা উঠবে না, এটা বাস্তবতা, এটা মনে রাখবেন, আপ ডাউন করে মার্কেটটা এখানে যাবে, এই যে আমাদের রেজিস্ট্যান্স এটা ব্রেক করতে একটু কষ্ট হবে, এখান থেকে আবার মার্কেট পড়বে হালকা বড়, এখন এক্সাক্ট যে এখানে আসবে এরকম না, একটু উপর থেকে বা একটু উপর থেকে বা একটু নিচ থেকে, এখান থেকে হয়তো মার্কেট তখন তার ফাইনাল যে আপ ট্রেন্ড ওইটা শুরু করবে, এবং তখন দেখা যাবে কি এটা একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট হবে, এটা আমার ধারণা। এগেইন আমি বলছি না যে নিশ্চিত কিচ্ছু, জাস্ট এটা আগে থেকে ধারণা দিচ্ছি সবাইকে, যাতে সতর্ক বা আপনি নিজেরা মিলাই দেখতে পারেন যে আসলে কি ঘটে। এবং এইখান থেকে যখন হেড এন্ড শোল্ডার প্যাটার্নটা ক্রিয়েট হবে, তাহলে এই প্যাটার্নের কারণে দেখবেন এখান থেকে হয়তো এখানে যে কি বলবো হেড কমপ্লিট করবো, ওই হেডটাই দেখবেন এখানে হয়তো এই 5400 আমাদের যে আগের রেজিস্ট্যান্স এইখানে এসে আটকানোর চান্স আছে, অথবা 5000 যদি, অথবা এটা যদি ক্রস করে তাহলে এইখানে এসে আটকানোর চান্স আছে 5600, মানে যদিও নির্বাচন যদি একেবারে পজিটিভ নিউজ আসে, নির্বাচন হবে এভরিথিং, তাইলে কিন্তু এটা ব্রেক করে উপরে যাবে। আর যদি একটু ধীর গতি আগায়, এই নিয়ে মারামারি ওইটা নিয়ে মারামারি, তফসিল ঘোষণা হচ্ছে না, লেট হয়, তাইলে যদি মার্কেট বাড়েও, তাইলে এই যে দুইটা এরিয়া 5400 এবং 5600-তে এসে মার্কেট আটকার চান্স খুব বেশি, এবং 5600 তখন আর ক্রস করতে পারবে না নির্বাচনের আগে। আর যদি নির্বাচনের সবকিছু পজিটিভ, আকাশে বাতাস সব দিকে টাকা উঠতেছে ফাটাফাটি সবকিছু নিউজ, তাইলে কিন্তু এটা আর মানবে না, তখন এটা ক্রস করবে, এবং তখন এটা ক্রস করলে তখন আপনি পেয়ে যাবেন আমাদের যে কাঙ্ক্ষিত জোন 6000, এবং আমি আশা করছি নির্বাচনের আগে সবকিছু একটু ঠিক হলে 6000 যাওয়া সম্ভব। তবে মানে আগ থেকে বেশি আশা বাড়ায় লাভ নাই, সত্যি কথা আমি বর্তমানে বেশি আশা করলে যে এই লাস্টের আপ ট্রেন্ড যেটা 5600 আশা করবো, 5600 উপরে যাওয়াটা আমি আসলে বুঝতেছি না কতটুকু পসিবল। আচ্ছা তাহলে এতটুকু থাকুক, আর আজকে বেশি কথা বাড়াচ্ছি না, শেষে যাওয়ার আগে 2-3টা স্টক একটু বলে যাই, মানুষ আসলে বারবার রিকোয়েস্ট করছেন, ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেছে। তো দেখেন এখানে খান বাদাস নিয়ে একটু বলি, খান বাদাস নিয়ে বারবার মানুষ রিকোয়েস্ট করছেন, যে খান বাদাস এখানে 85 টাকা, যে এই 85 টাকা ছিল একটা জোন যেখান থেকে রিভার্স করার কথা ছিল, কিন্তু এখানে দেখেন একটু দিকে সবুজে আবার নেমে গেছে, এবং যদি মার্কেট এখন নামা বন্ধ হয় তাইলে হইতে পারে এই জায়গা এই জোন, এই যে 62 থেকে 65 জোন থেকে ব্যাক করবে। আর যদি মার্কেট মানে এত বেশি না বাড়ে বা স্মার্ট মানি এখান থেকে বের হয়ে যায়, খান বাদাসের মতো স্টকে দেখেন যখন ফল করে এক টানে ফল করে, নাইফের মতো ফলিং নাইফের মতো এক টানে নামে, এক টানে না। আপনার এখানে দেখেন লাস্ট এখানে কত ছিল, 25 সেপ্টেম্বর ছিল, এবং এখানে হচ্ছে 6 নভেম্বর, এখানের মধ্যে অর্ধেক হয়ে গেছে, মাত্র এক মাসের মধ্যে এই স্টকগুলো অর্ধেক হয়ে যায়, এই জিনিসগুলো একটু খেয়ালে রাখবেন। সোনালী পেপার নিয়ে অনেকে রিকোয়েস্ট করেন, সোনালী পেপার আসলে দেখেন স্টকটা অলরেডি অনেক বাড়ছিল, এবং এখানে আমি যদি একটু এই জিনিসগুলো সরাই, এগুলো আমার পুরান অ্যানালিসিস ছিল, সো এইখানে কিন্তু সোনালী পেপার খালি চোখে দেখা যাচ্ছে একটা হেড এন্ড শোল্ডার প্যাটার্ন ক্রিয়েট করছে, এবং এটা কি যদি ভেঙে যায় নাকি আই ডোন্ট নো, যদি এইভাবে আমি প্যাটার্নটা আঁকি তাইলে দেখেন অলমোস্ট এখানে প্যাটার্নটা হয়তো ভাঙছে, আসলে প্যাটার্নটা আমি ঠিক মতো আঁকি নেই, আমি যা একটু নিচ থেকে ধরি তাহলে প্যাটার্নটা হয়তো এখনো ভাঙে নাই, মানে এখানে খেয়াল করে দেখেন আমি আঁকছি এখানে মোটামুটি একটুর জন্য বেঁচে গেছে, একটুর জন্য পুরোপুরি ভাঙে নাই, তো চান্স আছে যদি এখান থেকে মার্কেট বাড়ে এখান থেকে রিভার্স করবে, কিন্তু যদি এখান থেকে মার্কেট বাড়লেও দেখা যাচ্ছে নেমে যাচ্ছে এখানে নিচে চলে যায় এই যে 220-এর নিচে, তাইলে আমি বলবো আসলে এখান থেকে মনে হয় সরে যাওয়াটা ভালো। তবে এখানে দেখার বিষয়, এখানে আমি বলছি না কালকেই বের হয়ে যান, একটু আপনারা নিজেও এটা অ্যানালিসিস করে মানে মিলাই দেখবেন মার্কেটের সাথে, মার্কেট কিন্তু এভরিডে চেঞ্জ হয়, আজকে যেটা বলছি কালকে যে সেটাও বের গ্যারান্টি নেই,
কালকে দেখা হলো এখানে প্রথমে নিচে নামলো, এরপর টান দিয়ে উঠে গেল, এরপর টানা 3 দিন 4 দিন টান, তাহলে তো আমার অ্যানালিসিস আজকে যেটা বলছি সেটা ফলস, সেটা হবে না। তো এটা মার্কেটের ডেইলি দেখতে হবে। যে কারণে আমাদের দেখবেন আমার গ্রুপে হন বা গ্রুপের বাইরে হন, যখন কেউ মেসেজ দেন আমি মানে মার্কেট আওয়ারে, ট্রেডিং আওয়ারে, আমি কিন্তু ডাইরেক্ট রিপ্লাই দিতে পারি না, কারণ আমি প্রায় বলি বা ফোন দিলে আমি ধরি না, কারণ প্রায় বলি ভাই আমি এই টাইমে মার্কেট অ্যানালিসিস করতেছি, আমি ডাইরেক্ট একটা করে একটা স্টক খুলে দেখতেছি, একটা এই স্টক ওই স্টক, এইভাবে ম্যানুয়ালি খুলে ম্যানুয়ালি আমাদের তো দেখতে হয়, এরকম খুলে চার্ট দেখতে হয়, একটা থেকে একটা স্টকে যাবো, এই চার্ট খুলে দেখবে এটা কি হয়, একটা থেকে একটা স্টকে যাবো, যে কারণে আমাদের আসলে তখন ফোনে কথা বলা বা রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তো বাস্তবতা হচ্ছে এইভাবে জিনিসগুলো খেয়াল রাখবেন। আর একটা স্টক যাওয়ার আগে বলি, যেটা মনোসপুল আমি কিনছিলাম, মনোসপুল এখনো আলহামদুলিল্লাহ ভালো আছে। মনোসপুল এই স্টকগুলো নিয়ে আমি আসলে বলি কি, আমার টার্গেট তো আগে সেট আছে, ঠিক আছে, সেটা আলাদা জিনিস, টার্গেটে যাবে কিনা এটার তো আর গ্যারান্টি নেই। কিন্তু অনেকে বলেন ভাই আপনি কি সেল দিবেন নাকি, দেখেন আমি কিনছি এখানে 110 টাকার দিকে, 110 টাকায় কিনছি, এখন আমার টার্গেট হচ্ছে 110-এ না নামলে আমি সেল দেবো না, আমার লাভের তো টেনশন নাই, আমার দরকার লাভ হইলে বড় হোক, নইলে কেনা দামে সেল দিব, নামক, এবং নামতেছে না, দেখেন উঠার পর একদিন নামছে, 2 দিন নামছে, আবার এই 2 দিন উঠে গেছে, চান্স আছে 2-1 দিন বেড়ে আবার উঠার, আবার উঠে হতে দেখবেন নামছে, যতদিন পর্যন্ত আমার কেনা দামে আসবে না আমি সেল দেবো না। আমি লস করতে চাই না, কিন্তু লাভের জন্য আমি ওয়েট করবো, সমস্যা নেই, এটা নিয়ে আমার টেনশন, আমি লস করতে চাই না। তো এটা হচ্ছে মানে এক একজনের এক এক মেন্টালি, আমি বলছি না আপনি এটা ফলো করেন, বাট যদি আপনি মোটামুটি লাভে থাকেন তাহলে যখন একটা স্টক কিনবেন বসে থাকেন, সেটা যদি উপরে টাচ করে নামক সমস্যা নেই, আর দরকার হয় ভালো স্টক এটা কিনে ওইটা নিয়ে আপনি আস্তে আস্তে প্রফিট করতে পারবেন। যেমন মনে করেন সিমটেক্স, সিমটেক্স কিন্তু বড় একটা খেলা দেখাইছে, সিমটেক্স আমি নিজেও এক্সপেক্ট করিনি 30 টাকা আসলে ক্রস করবে, আমি ভাবছি 30-এর এখানে সেল আসবে, গত 2 দিন ভালো সেল গেছে, এরপরও সিমটেক্স কিন্তু ভালো একটা খেলা দেখা, আজকে কিন্তু পুরো হল্ট। তো এটাই হচ্ছে মার্কেটের নিয়ম, যেটা একটু মানে স্মার্ট মানি ঢুকে সেগুলোকে এমন উপরে নিয়ে যায় আসলে চিন্তাই করা যায় না। এরকম একটা স্টক যদি আপনি ধরতে পারেন, এবং যেটা আমরাও ধরছিলাম, কিন্তু আমি নিজেও সেল দিছি, কিন্তু ধরে যদি আপনি হোল্ড করতে পারেন, যেটা আসলে কেউই 2-3 মাস হোল্ড করতে চায় না, বাট একটু সময় হোল্ড করতে পারলে এটা কিন্তু লাইফ বদলায় দেবে। এবং সবচেয়ে মনে রাখা, সবচেয়ে বড় জিনিস, এবার মার্কেটে সবচেয়ে বেশি যেগুলো বাড়ছে ওইগুলো কিন্তু এই টাইমে, এই যে গত যে মার্কেটের ডাউন ট্রেন্ড গেল মে জুন জুলাই, তখন কিন্তু সবচেয়ে নিচে ছিল সিমটেক্স, তখন ছিল 15 টাকায়, ভালো করে দেখেন 15 টাকার নিচে ছিল, এখন ডাবল, ঠিক না? এই যে সাপোর্ট ছিল মে জুন জুলাই আপনার 21 টাকা 20 টাকার করে, এখন কিন্তু ডাবল, মানে এই ডাউন ট্রেন্ডেই অনেক স্টক, এবার ডাউন ট্রেন্ডে আপনি অনেক স্টক পাবেন যেগুলো কিন্তু সামনে ডাবল হবে, এবং এরকম স্টকই মোটামুটি ইনশাল্লাহ ধরার চেষ্টা করতেছি। গ্রুপে আমি এবার খুবই কম স্টক দিছি, প্রতিবার 20টা 30টা স্টক সাজেশন হয়, এবার মাত্র 10টার মধ্যে রাখছি, 8টা না 10টার মধ্যে রাখছি, এবং সেখানে আমি বলে দিব কোনগুলো মেইন, যে ওই স্টকগুলোই আমার টার্গেট হচ্ছে এর মধ্যে একটা না একটা ডাবল ধরা, এবং সবাই বলে দিচ্ছি যে সবগুলো কিনেন না, এই সেক্টর ধরে ধরে একটা একটা কিনেন, যে এই সেক্টর থেকে ডাবল হইলে এইটাই যেন আমি পাই। তো এইটাই হচ্ছে আমাদের টার্গেট, যে একটা ডাবল স্টক ধরা, বারে বারে 100টা স্টক ধরার দরকার নেই, 100 স্টক আমার কেনার দরকার নেই, একটা ডাবল মানি ডাবল আইটেম স্টক কিনতে পারলে ওইটাই তো আপনার পোর্টফোলিও বড় করে ফেলবে। আপনি বাকি দেখেন সাপোর্ট, সিটিজেন ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, প্রতি সেক্টর থেকে আপনি একটা দুটো স্টক পাবেন যেগুলো খুব সুন্দর করে ডাবল হয়েছে, কিন্তু আমরা এগুলোর দিকে মানে তাকায়ও দেখিনি। তো বাস্তবতা হচ্ছে হ্যাঁ, ইনটেক, আইএসএন, সোনালী পেপার, রহিমাফুর স্টক পাবেন যেগুলো দ্রুত বাড়বে, আবার এইগুলো স্টক পাবেন যে মোটামুটি ফান্ডামেন্টাল ভালো, মোটামুটি ইবিএস ভালো, কিন্তু খেয়ালই করেন না কোন সব ডাবল হয়ে গেছে। তো এইগুলো জিনিস মার্কেটে একটু ধৈর্য ধরে থাকেন, মার্কেটকে একটু দেখেন, তাড়াহুড়া করে এই মার্কেটে যারা আজকে একটা কালকে একটা সুইচ করে চলে, আমার মনে হয় না খুব একটা লাভ করতে পারে। আমি নিজেও সুইচিং এ সবসময় লাভ করতে পারি না। তো সুইচিং এর চেয়ে মার্কেটকে এক জায়গায় স্টক কিনে বসে থাকাটাই মার্কেটের জন্য সবচেয়ে ভালো আমি মনে করি। আর বর্তমানে আর প্যানিক সেল দিয়েন না, বাস্তবতা হচ্ছে অনেক গ্রুপে আমি দেখছি ডাইরেক্টলি 500 জন, 1000 জন, 2000 জনের গ্রুপে ডাইরেক্টলি বলে সেল দেন সেল দেন সেল দেন, এবং এই জিনিসটা আসলে খুব বাজে। এরকম ওপেনলি সেল বললে হয় কি, মানুষ প্যানিকে সেল দিয়ে দেয়, মানুষ লাভের স্টক, মানুষ যেটা বাড়বে ওইটাও সেল দিয়ে দেয়, যেটা সেল দেওয়ার দরকার ওইটাও সেল দিয়ে দেয়, এবং যে কারণে আমি কিন্তু কখনো আমার গ্রুপ হোক বা ওপেনলি পাবলিক কখনো আমি সেল দিতে এরকম সেল 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 এই প্যানিক সেলটা কখনো কথা বলি না। আমি ইনডাইরেক্টলি ইঙ্গিতে আকার ইঙ্গিতে বুঝাই দিই, আর গ্রুপে হয়তো কোনো সময় বলি, আমার গ্রুপ তো খুবই ছোট 100 জনের মধ্যে, তো এখানে কিছু বললেও সমস্যা নেই, বাট বাইরে আমি এরকম বলি না। আর তাছাড়া আমার গ্রুপ হচ্ছে আপনার সবাই সমান মানুষ, আমার যে আলাদা প্রিমিয়াম গ্রুপ আলাদা নর্মাল গ্রুপ এটা নেই, কিন্তু অনেক জায়গায় আপনি প্রিমিয়াম গ্রুপ পাবেন, যে মাল্টিপল গ্রুপ, বড় গ্রুপ, ছোট গ্রুপ, বিগ প্যাক গ্রুপ, মিনি প্যাক গ্রুপ, এগুলো গ্রুপে হয় কি, যে বড় গ্রুপে তারা দিয়ে আগে কিনায় এবং আপনারা বাকি যারা পরে গিয়ে কিনেন, এই জিনিসটা চালাকি করেন। যে প্রিমিয়াম গ্রুপের দরকারটা কি, আপনি জিজ্ঞেস করবেন প্রিমিয়াম গ্রুপের দরকারটা কি, আপনারা যে প্রিমিয়াম খোঁজেন দরকারটা কি। প্রিমিয়াম গ্রুপ মানেই হচ্ছে এরা হচ্ছে 10 কোটি 20 কোটি 50 কোটি এলা মানুষ, তাদের স্টক আগে কিনায়, তারা স্টক আগে কিনে বসে থাকবে, এরপর আপনারা বলবে, বাকি নর্মাল গ্রুপে বলবে তারা কিনতে কিনতে 2-4 টাকা 5 টাকা বেড়ে গেছে, এবং তারা ম্যাচিউরড হবে, ম্যাচিউরড হওয়ার পর আপনারা বলতে কিনবে। আপনি যখন কিনেন তখন যদি বাই চান্স বাড়ে, কিছু হলে বাড়বে যেটা তারা প্রফিট দিবে, আর বাই চান্স যদি না বাড়ে তাহলে আপনি ম্যাচিউর দিতে দেখবেন আপনার স্টক হতে নেমে গেছে, কিন্তু ওরা ম্যাচিউর তো অলরেডি, ওরা যদি থেকে নামতেছে সেল দিয়ে বের হয়ে যায়। এইটাই প্রিমিয়াম গ্রুপ আর নর্মাল গ্রুপে খুব বেশি হয়, এগুলো একটু খেয়াল রাখবেন।
এগুলো আপনারা প্রায় বোকা হন, প্রায় দেখি অবাক হন, বুঝেন না কি হয়। বাট এক সমস্যা যে প্রিমিয়াম গ্রুপ খোলার কি দরকার, আমি এটা নিজেরও প্রশ্ন। আমার এখানে তো এরকম কিছু নাই, কাউকে আমি এরকম কখনো খুলবো না। যত মানুষই হোক আমি মানুষ নিবই না। আমি এই মাসে মানুষ কমাই দিছি, আমার সলিড মানুষ দরকার, তাদেরই নিয়ে চলবো। মানুষ 100 200 500 জনের দরকার নেই, এত মানুষ দিয়ে কি করবে এখানে। তো আজকের ভিডিও আসলে লম্বা হয়ে গেছে, ভালো থাকবেন। আসলে অনেক কথা ভিডিও বানানোর সময় পাই না, তাই অনেক কথা একসাথে বলতে হয়, আর এর জন্যই ভিডিও লম্বা হয়ে যায়। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।